এবার ট্রাম্পের সঙ্গে হাত মিলালো তারেক রহমান। এইদিকে ডক্টর ইউনূস এবং সমন্বয়কদের কঠিন হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্র। বিস্তারিত জানতে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমেরিকা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের সমঝোতা করে ফেলেছে, কোন রাজনৈতিক দলকে এক ধরনের সাপোর্ট দিতে চায় তারা পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে। ইতিহাসের বাঁকে বাঁকে আওয়ামী লীগ বাদ দেবেন কিভাবে, যেই সময় বাংলাদেশে একটি অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার কাগজে কলমে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। জামায়াত যদি নির্বাচনে অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ কেন নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না? কমিশনের প্রস্তাবিত 400 আসনের মধ্যে 300টিতেই তারা জয়ী হবে। 300টিতে জয়ী হওয়া মানে হচ্ছে তারা সরকার গঠন করবে। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক স্পেশাল। ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক মণ্ডলী, এবার যুক্তরাষ্ট্রের সঙ্গে হাত মিলিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। বিএনপি এবার ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এইদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস সমন্বয়ক এবং উপদেষ্টাদের কঠিন বিপদে ফেলে দিয়েছেন আমেরিকা। যে কোনো মুহূর্তে তাদের উপরে কঠিন অ্যাকশন নেবেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক শ্রোতা, এইদিকে সেনাপ্রধানও যুক্তরাষ্ট্রকে সাপোর্ট করতেছেন এবং অপরদিকে শেখ হাসিনাকে আবার দেশে ফিরে নিয়ে আসবে। সবকিছু মিলিয়ে বর্তমান দেশের রাজনৈতিক পরিস্থিতি খুবই উত্তপ্ত। দর্শক মণ্ডলী, আমি বেশি কথা বলতে চাই না। আজকের এই ভিডিওতে সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমি দেখাবো। আপনারা ভিডিওগুলো দেখলেই বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে অন্যতম গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে আমেরিকা বাংলাদেশের কোন রাজনৈতিক দলের সঙ্গে এক ধরনের সমঝোতা করে ফেলেছে, কোন রাজনৈতিক দলকে এক ধরনের সাপোর্ট দিতে চায় তারা পরবর্তী সরকার গঠনের ক্ষেত্রে। আমেরিকা কি এনসিপির দিকে ঝুঁকে পড়েছে নাকি বিএনপির সঙ্গে অলরেডি এক ধরনের সমঝোতা হয়ে গেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে বেশ কিছু ব্যাপার আলোচনায় আসতে হবে। ভারত প্রসঙ্গ যেমন আসবে, ভারত প্রসঙ্গ আসলে শেখ হাসিনার সঙ্গে ভারতের সম্পর্কের প্রসঙ্গ আসবে, নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের ব্যাপার আসবে, লন্ডনে তারেক রহমানের সঙ্গে প্রফেসর ইউনূসের বৈঠকের ব্যাপারটা আসবে এবং সেই বৈঠকের পরে আমেরিকার মনোভাব কিভাবে, কখন, কোথায় আমরা জানতে পারছি, আমেরিকার প্রতিনিধিরা বিএনপির সঙ্গে বৈঠক করে কি মন্তব্য করছেন, সেগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই আলোচনায় আমরা তুলে আনার চেষ্টা করব যে আগামী সরকার গঠন করতে যাচ্ছে কারা এবং কাদের সঙ্গে আমেরিকার এক ধরনের সমঝোতা হয়ে গেছিলাম। আমেরিকার সঙ্গে সমঝোতাটা কার হলো? প্রফেসর ইউনূসের হলো নাকি বিএনপির হলো নাকি এনসিপির হলো, কারা এরপরে, নাকি আবার জামাত ইসলামের হলো? আগামী নির্বাচনের মাধ্যমে, আগামী নির্বাচন কখন হবে সেটাও একটা বড় প্রশ্ন, এবং আগামী নির্বাচনের মাধ্যমে কারা সরকার গঠন করতে চলেছে নিশ্চিত করে সেই আলোচনাটা এগিয়ে নিতে গেলে প্রথমে একটা নিউজ আপনাদেরকে একটু দিই। সেখানে হচ্ছে যে ডক্টর ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের যে লন্ডন বৈঠক, সেই লন্ডন বৈঠকের ব্যাপারে স্বস্তি জানিয়েছে যুক্তরাষ্ট্র। সেই বৈঠকটা একটা স্বস্তির আবহ তৈরি করেছে এমনটা যুক্তরাষ্ট্র বলেছে। কারা বলছে? এর ফলে দেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে বলে দেশটি মনে করে। অর্থাৎ এখন বাংলাদেশের নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে এবং নিশ্চিত করেই ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এমনটা যুক্তরাষ্ট্রের ভাবনা। বিএনপি মহাসচিবের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্সের বৈঠক শেষে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছে বিএনপির পক্ষ থেকে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। অর্থাৎ আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স যে মন্তব্য করেছেন যে তারেক রহমানের সঙ্গে লন্ডন বৈঠক একটা বাংলাদেশের নতুন স্বস্তির জায়গা তৈরি করেছে, নির্বাচনের আবহ তৈরি করেছে। আমেরিকা এই মন্তব্য কেন করলো? আমেরিকা এই মন্তব্য করার পেছনে কারণ কি? তাহলে কি আমেরিকার সঙ্গে বিএনপির এক ধরনের সমঝোতা হয়ে গেছে? আমরা এই আলোচনা করলে অনেকে বলবেন যে আমেরিকার সঙ্গে বিএনপির সমঝোতা হওয়া না হওয়াতে কি যায় আসে? যায় যে আসে কি আসে না, সেটা আমরা বাংলাদেশের ইতিহাস ঘাটলেই খুব ভালোভাবে দেখতে পাই। বাংলাদেশের ইতিহাসে যখন যে দল রাষ্ট্র ক্ষমতায় থেকেছে কিংবা এসেছে, যে কোনোভাবেই বিদেশি শক্তিদের সঙ্গে এক ধরনের সমঝোতা করতে হয়েছে, বিদেশি শক্তিদের সঙ্গে সদ্ভাব রাখতে হয়েছে, সুসম্পর্ক তৈরি করতে হয়েছে। যখনই সুসম্পর্ক তৈরির ব্যাপারে ছেদ ঘটেছে এবং সুসম্পর্কটা নষ্ট হয়ে গেছে, তখনই আমরা ব্যতিক্রম কিছু দেখেছি, সরকার পরিবর্তনের ঘটনা দেখেছি কিংবা অন্য কোনো জটিলতা দেখেছি। এটা ইতিহাস থেকেই আমরা জানি। আমরা যদি সর্বশেষ শেখ হাসিনা সরকারের কথাই বলি, শেখ হাসিনা সরকার বারবার যে কথা বলেছেন যে আমি যদি আমেরিকার কাছে মাথা নত করতাম, আমি যদি সেন্ট মার্টিন দ্বীপ দিয়ে দিতাম, আমি যদি করিডোর দিয়ে দিতাম, তাহলে আমাকে ক্ষমতাচ্যুত করা হতো না। আমেরিকান ডিপ স্টেটের ষড়যন্ত্রে আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। শেখ হাসিনার এই মন্তব্যটা হয়তো একটু অতিরঞ্জিত মনে হতে পারে, কিন্তু আমরা যদি একেবারে গভীরভাবে পর্যবেক্ষণ করি তাহলে কিছুটা সত্যতা কি আমরা পাই না? বর্তমান সরকারের সময়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমেরিকা যেভাবে তোড়জোড় শুরু করেছে করিডোরের বিষয়ে, বন্দরের ব্যাপারে, সেই ব্যাপারটাকে আমাদের এক ধরনের আগের সাথে এক ধরনের মিল খুঁজে পেতে সহযোগিতা করে না?
আমেরিকা যে কোনো মূল্যে এই প্রফেসর ইউনূস সরকারকে সরিয়ে দেবে, প্রফেসর ইউনূসকে সরিয়ে দিয়ে নতুন সরকার আনবে, নতুন সরকার আনার মাধ্যমে হয় নির্বাচন হবে কিংবা শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে আবার রাষ্ট্র ক্ষমতায় প্রতিষ্ঠিত করবে, এমন আলোচনা তো আমরা কয়েক মাস আগেও শুনেছি। যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা নিলেন, ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে বিজয়ী হওয়া, নির্বাচনের মধ্য থেকে কিন্তু ডোনাল্ড ট্রাম্প প্রফেসর ইউনূসের সরকারের বিরুদ্ধে এক ধরনের অ্যাক্টিভিজম করেছে। এক্স হ্যান্ডেলে পোস্ট দিয়েছেন তারা বাংলাদেশে, তিনি পোস্ট দিয়েছেন বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, প্রফেসর ইউনূসের সরকার সেই সময় বিব্রতকর পরিস্থিতিতে পড়েছিল। তারপরে আমরা বহু আলোচনা শুনেছি যে ভারত এবং যুক্তরাষ্ট্র মিলে একসাথে জোট হয়ে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনছে এবং শেখ হাসিনা আবার ক্ষমতায় আসছে, প্রফেসর ইউনূসকে সরিয়ে দেওয়া হচ্ছে, এরকম আলোচনা তো আমরা শুনেছি। কিন্তু কোনোটাই কি প্রতিষ্ঠিত হয়েছে? প্রতিষ্ঠিত হয়নি কেন? প্রতিষ্ঠিত না হওয়ার কারণ হচ্ছে আমেরিকা তার পররাষ্ট্র নীতি থেকে কখনো পুরোপুরি সরে আসে না। হয়তো ম্যান টু ম্যান একটু ভেরি করে, কিন্তু আমেরিকার যে পররাষ্ট্র নীতি সেই পররাষ্ট্র নীতি থেকে সরে আসে না। আমেরিকা যে এর আগের সরকারের কাছ থেকেও করিডোর, সেন্ট মার্টিন দ্বীপ এগুলো চেয়েছিল, তার প্রমাণ আমরা দেখতে পাই বর্তমান সরকারের কাছ থেকে তারা যখন চাইছে, এবং চাওয়ার ক্ষেত্রে চাওয়ার প্রেক্ষিতে বর্তমান সরকারের সঙ্গে এক ধরনের সদ্ভাব তৈরি হয়েছে, এক ধরনের সুসম্পর্ক তৈরি হয়েছে। সেই সুসম্পর্কের প্রেক্ষিতেই অনেকে ধারণা করেন যে প্রফেসর ইউনূস করিডোর আমেরিকাকে দিয়ে দিয়েছেন কিংবা দিয়ে দিবেন কিংবা দিয়ে দিতে পারেন। এবং প্রফেসর ইউনূসের সঙ্গে তারেক রহমানের যে লন্ডন বৈঠক, সেই লন্ডন বৈঠকে একটা মেসেজ আমেরিকা থেকে গিয়েছে যে পরবর্তী নির্বাচনে বিএনপির পথে প্রফেসর ইউনূস যেন বাধা হয়ে না দাঁড়ায় এবং নির্বাচন নিয়ে যেন কোনো জটিলতা তৈরি না করে, খুব দ্রুত নির্বাচন দিয়ে যেন গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে পারে বাংলাদেশের জনগণ, সেই চেষ্টা করার একটা পেছন থেকে একটা কলকাঠি নাড়ার উদ্যোগ আমরা সাদা চোখে দেখতে না পেলেও অনুভব করতে পারি যে আমেরিকা এরকম প্রক্রিয়ার মধ্যে রয়েছে। আমেরিকা যখন এইরকম প্রক্রিয়ার মধ্যে রয়েছে তখন বলে দেয়াই যায় যে আমেরিকা এক ধরনের সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। আমরা দেখেছি যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে তার বিশেষ নাস্তায়, বিশেষ ডিনারে আমন্ত্রণ জানিয়েছিলেন, সেখানে তারেক রহমান না গিয়ে তার মেয়েকে পাঠিয়েছিলেন। ডোনাল্ড ট্রাম্পের প্রথম কোনো বিদেশিদের আমন্ত্রণ জানানোর ঘটনা তারেক রহমানকে আমন্ত্রণের মাধ্যমে ঘটেছিল, আমরা দেখেছিলাম। সেখান থেকেই একটা ব্যাপার প্রক্রিয়ার মধ্যে রয়েছে যে আমেরিকার বর্তমান প্রশাসনের সঙ্গে বিএনপির একটা ভালো সম্পর্ক তৈরি হচ্ছে। বিএনপির সেই ভালো সম্পর্কটা এখন বোধহয় দিনের আলোর মতো স্পষ্ট, যখন আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স বিএনপির প্রতিনিধির সঙ্গে বৈঠক করে বলেন যে এক ধরনের স্বস্তি ফিরে এসেছে লন্ডন বৈঠকের পরে এবং নির্বাচনের হাওয়া বইতে শুরু করেছে। তার মানে এখন নিশ্চিত করেই বলে দেওয়া যায় যে আগামী নির্বাচনে বিএনপি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসবে। তাহলে কি এমন বলা যেতে পারে যে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসার পরে আমেরিকা বিএনপির সঙ্গে এক ধরনের চুক্তির মাধ্যমে বিএনপির কাছ থেকে করিডোর আদায় করে নেবে? সেরকম চুক্তি কি হতে পারে কিংবা সেরকম সমঝোতা হতে পারে? আমার মনে হয় যে সেরকম চুক্তির কিংবা সেরকম সম্ভাবনা খুব কম, কারণ করিডোর ইস্যুর একটা সমাধান বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই হয়ে যাবে। বিএনপি এক ধরনের ফাঁকা মাঠে গোল করে দেবে, বিএনপি ফাঁকা মাঠ পেয়ে গোল করে দিয়ে রাষ্ট্র ক্ষমতায় আসবে এবং পরবর্তীতে আমেরিকার সঙ্গে সদ্ভাব রাখার জন্য আমেরিকার সঙ্গে কোনো ধরনের চুক্তি বাতিলের পথে তারা নাও যেতে পারে। তখন একটা আলোচনা হতেই পারে যে করিডোর আমেরিকাকে যদি দিয়ে দেওয়া হয়, সেটা তো দিয়েছেন ডক্টর ইউনূস, আমরা তো দিইনি। এই আলোচনাগুলো চতুর্দিকে হচ্ছে, এই আলোচনাগুলো মাথা চাড়া দিচ্ছে। এই আলোচনাগুলো হোক আর না হোক, একটা ব্যাপার স্পষ্ট যে আমেরিকা বর্তমানে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে, যেহেতু আওয়ামী লীগ এখন নির্বাসিত, আওয়ামী লীগ নেই, সেহেতু বর্তমানের রাজনৈতিক দলগুলোর মধ্য থেকে একমাত্র বিএনপির উপরেই আস্থা রাখতে পারছে পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ব্যাপারে। সেই ক্ষেত্রে আমেরিকার একটা সফট সমর্থন বিএনপির প্রতি রয়েছে, যে সমর্থনটা এনসিপির দিকে থাকার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। প্রফেসর ইউনূসের নানা রকমের কার্যক্রম সেখানে ছিল, নানা রকমের উদ্যোগ ছিল, করিডোরে একটা বড় বিষয় ছিল যে করিডোর দিলে এনসিপির দিকে আমেরিকা হয়তো ঝুঁকে পড়বে এবং প্রফেসর ইউনূস যেভাবে যে দলকে চাইবেন সেই দলের দিকে এক ধরনের সাপোর্ট দেবে আমেরিকা। সেই সাপোর্ট দেওয়া দলকে কিভাবে ক্ষমতায় নিতে হয় সেই প্রক্রিয়াতে সামনের দিনগুলো রাজনীতি পরিচালিত হবে, সেরকম সম্ভাবনাও আমরা উড়িয়ে দিতে পারিনি এক সময়, কিন্তু এখন সেই সম্ভাবনা বোধহয় উড়ে গেছে। আমেরিকার সঙ্গে জামাত ইসলামের সম্পর্ক নিয়েও অনেকে কানাঘুষা করেছেন যে জামাত ইসলামকেও আমেরিকা এক ধরনের সহযোগিতা করতে পারে, ব্যাক দিতে পারে, যদিও জামাত ইসলামের ওপরে এক ধরনের মৌলবাদী ট্যাগ রয়েছে যে জামাত মৌলবাদ ছড়িয়ে দিতে পারে, রাষ্ট্র ক্ষমতায় আসলে মৌলবাদের এক ধরনের ঘাঁটি হতে পারে, মৌলবাদের ঘাঁটি হলে এদেশে জঙ্গি আস্তানা বেড়ে যেতে পারে, এরকম নানা আশঙ্কা থেকেই আমেরিকা হয়তো জামাতের দিকে নাও ঝুঁকে যেতে পারে, সেরকম আলোচনা হয়েছে। এখন ব্যাপারগুলো স্পষ্ট হচ্ছে দিনে দিনে এবং দুটো ব্যাপার আপনাদেরকে একেবারে নিশ্চিত করেই বলে দেয়া যায় কিংবা বলে দিতে পারি আগাম ভাবনা থেকে, এটা একেবারে প্রেডিকশন। সেটা হচ্ছে যে ফেব্রুয়ারিতে হয়তো নির্বাচন হবে, প্রফেসর ইউনূস নির্বাচন আর বিলম্বিত করবেন না
এবং আগামী নির্বাচনে বিএনপির পথে যে ধরনের মানে বাধা ছিল, বিএনপির রাষ্ট্র ক্ষমতায় আসার পথে যে ধরনের বাধা ছিল, যত বাধা ছিল সেই বাধাগুলো আস্তে আস্তে সরে গেছে। সুতরাং আগামীতে তারেক রহমানই বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, প্রেসিডেন্ট কে হচ্ছেন সেটা একটা রহস্যজনক ব্যাপার। প্রফেসর ইউনূসের সঙ্গে তিনি যখন মিটিং করেন তখন তো বিএনপি যখন বলেছিল যে আপনাকে আমরা দেশের স্বার্থে কাজে লাগাবো, তখন তো ছড়িয়েই পড়েছিল। আমরাও আলোচনা করেছিলাম যে বিএনপি কি প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি হিসেবে দেখতে চায়, রাষ্ট্রপতি নিয়োগ করতে চায়। সেই কাজটা বোধহয় বিএনপি করবে না, এত বড় রিস্ক বিএনপি হয়তো নেবে না। এই যে ব্যাপারগুলো আলোচনা কেন সামনে আসছে, চতুর্দিকে আলোচিত কেন হচ্ছে? এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর মধ্যে সম্পর্কটা অনেকটা শূন্যের কোটায় পৌঁছে গেছে। যখন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদীর সঙ্গে শূন্যের কোটায় সম্পর্কটা পৌঁছে গেছে, তখন এই মুহূর্তে অন্তত নরেন্দ্র মোদী যে আওয়ামী লীগের পক্ষে এক ধরনের লবিং করছিলেন, আওয়ামী লীগের পক্ষে অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিলেন, শেখ হাসিনার পক্ষে অনেক পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছিলেন, এবং সেই পদক্ষেপে আমেরিকাকে সহযোগী দেশ হিসেবে পেয়ে, সবথেকে শক্তিধর দেশ হিসেবে আমেরিকার সাপোর্ট নিয়ে তিনি অনেক কিছু করতে চাইছিলেন হয়তো, কিন্তু সেই চাওয়াটা আপাতত পূরণ হচ্ছে না বলেই মনে হচ্ছে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর সম্পর্কটায় ভাটা পড়েছে। রাজনীতির কারণে অনেক কিছুই হতে পারে, এখনকার বাস্তবতা এটা, হয়তো 2 মাস 3 মাস পরে বাস্তবতা আবার পাল্টে যেতেও পারে। তবে আপাতত বলা যায় যে বিএনপির সামনে যে বাধাগুলো ছিল সেই বাধাগুলো হয়তো দূর হয়ে গেছে, আর আওয়ামী লীগের সামনে যে সম্ভাবনাগুলো ছিল সেই সম্ভাবনাগুলো আপাতত ফিকে হয়ে গেছে। আমেরিকা যখন প্রফেসর ইউনূসের সঙ্গে সম্পর্ক ঝালাই করার চেষ্টা করেছে, আমেরিকা এক ধরনের সাপোর্ট দিয়েছে বিএনপিকে মনে হচ্ছে বিভিন্ন কর্মকাণ্ডে, তখন মনে হচ্ছে যে শেখ হাসিনার ফিরে আসা, আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রচারগুলো করা হচ্ছিল যে শেখ হাসিনা খুব দ্রুতই হয়তো দেশে ফিরে আসবেন এবং বীর দর্পে ফিরে আসবেন, যে আলোচনাগুলো চতুর্দিকে চলছিল সেই আলোচনাগুলো বোধ হয় আপাতত। ইতিহাসের বাঁকে বাঁকে আওয়ামী লীগ বাদ দেবেন কিভাবে, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। আজ বাংলাদেশের প্রাচীনতম রাজনৈতিক দল, ভারতীয় উপমহাদেশেরই প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। আজকে ২০২৫ সালে এমন এক ক্রান্তিকালে, এমন এক সংকটকালে বাংলাদেশ আওয়ামী লীগ ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে, যেই সময় বাংলাদেশে একটি অবৈধ, অনির্বাচিত, অসাংবিধানিক সরকার কাগজে কলমে একটি নির্বাহী আদেশের মাধ্যমে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। তারপরেও আজকে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে। এটি দেখে সত্যিই অভিভূত হবার মতো ঘটনা। এটি হতেই পারে, হবে, এটি স্বাভাবিক। আজকে যে বাংলাদেশটি পেয়েছি, বাংলাদেশকে জন্ম দিয়েছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগও কিন্তু নিষিদ্ধ আওয়ামী লীগ ছিল। 1971 সালের 26শে মার্চ এক বেতার ভাষণে ইয়াহিয়া খান আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছিল। সেই আওয়ামী লীগ সংগঠিত হয়ে বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এনে দিয়েছে। আজকের আওয়ামী লীগ বাংলাদেশে কিছু হায়ানা জঙ্গি গোষ্ঠী বাংলাদেশ দখল করেছে, এই বাংলাদেশকে মুক্ত করবে না। আপনারা যারা ভাবছেন তারা ভুল ভাবছেন। দিন বদলাবে, মাস্ট দিন বদলাবে। যে আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ হারিয়ে গেছে, আওয়ামী লীগ পালিয়ে গেছে, যারা বলছে তারা ভুল বলছে, তারা মিথ্যা বলছে, তারা ভয়ে বলছে। ভয়ে এ কারণেই বলছে যে আওয়ামী লীগ পালিয়ে গেছে, নেই নেই বললে হয়তো তারা জেগে উঠবে, কিন্তু তারা কোনোভাবেই জেগে উঠতে পারছে না। তারা ধীরে ধীরে আরো পতনের দিকে যাচ্ছে। বিশেষ কোনো রাজনৈতিক দলের নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে হবে না। বিশেষ কোনো রাজনৈতিক দল ক্ষমতায় এলে একটি দলের নেতিবাচক ধারণা প্রথিত হয়, কিন্তু অত্যন্ত মজার বিষয়, আওয়ামী লীগের জন্য ইতিবাচক বিষয় এটি যে আওয়ামী লীগ ছাড়া এই মুহূর্তে যেসব রাজনৈতিক দল মাঠে ক্রিয়াশীল আছে তাদের সবার উপরে আজকে এই যে দেশে যে অবস্থাটি চলছে, এই যে বর্তমান অবৈধ অসাংবিধানিক সরকারটা যে ব্যর্থ হচ্ছে, এই ব্যর্থতার দায়ভার এই সরকারকে যারা সমর্থন দিচ্ছে তাদের সবার উপরে যাচ্ছে। এই সরকারটি তো নির্বাচন করবে না। নির্বাচন কারা করবে? এই যে এই মুহূর্তে বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে তারা করবে। তাদের উপরে যেহেতু নেতিবাচক প্রভাবটি যাচ্ছে, আগামী নির্বাচনে মাস্ট এই নেতিবাচক ফলটা পড়বে। আপনি চিন্তা করুন যে আওয়ামী লীগের কিন্তু এত দ্রুত কামব্যাক করবার কথা ছিল না, ক্ষমতায় আসবার কথা ছিল না, কিন্তু বাস্তবতা হলো এবারই যদি একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন হয় আওয়ামী লীগ কামব্যাক করবে, ক্ষমতায় আসবে। আমি ধরে নিলাম যে একটা নির্বাচন দিয়ে দিল, ইউনূস সরকার যে কোনোভাবে নির্বাচন দিয়ে দিল, নির্বাচন দিয়ে একটি সরকারকে বসিয়ে দিল, সেটি এনসিপির নেতৃত্বে হোক, জামাতের নেতৃত্বে হোক, আর বিএনপির নেতৃত্বে হোক। নির্বাচন দিলে আপনার কি ধারণা আজকের এই যে পরিবেশ উন্নতি হবে? আজকে যে সামাজিক বিশৃঙ্খলা, দেশের অচল অবস্থা, এটি দূর হয়ে যাবে? যাবে না। কাজেই ইউনূস সরকার যেহেতু দোদুল্যমান, সেই নির্বাচন একতরফা নির্বাচন, আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচনটি নিঃসন্দেহে একতরফা নির্বাচন হবে। আওয়ামী লীগ একাই 100, একাই যে ভোটের পার্সেন্টেজ, সবগুলো দল মিলিয়ে সেই পার্সেন্টেজ নেই বর্তমান বাস্তবতায়। তাহলে একতরফা নির্বাচন করে সেই দলটি টিকবে ক্ষমতায় 6 মাস, 1 বছর?
করুক একটা নির্বাচন, করে একটা দলকে ক্ষমতায় দিয়ে যাক। এই দিয়ে যাওয়াটাই হবে আওয়ামী লীগের টার্নিং পয়েন্ট। আওয়ামী লীগ ইউটার্ন করবে, পরিশুদ্ধ হয়ে, সংশোধন হয়ে, সংগঠিত হয়ে ইউটার্ন করবে। এই মুহূর্তে আওয়ামী লীগের একটু সময়েরও প্রয়োজন, সংগঠিত হবার জন্য একটু সময়ের প্রয়োজন। সেই কারণে এরকম একটা পিরিয়ড, ইউটার্ন পিরিয়ডের একটা সময় আসুক, নির্বাচন করুক, করে ক্ষমতায় আসুক। আজকে ইউনূস সরকারের দুঃশাসন চলছে, যে দলটি ক্ষমতায় আসবে বা আসবার স্বপ্ন দেখছে, সেই দলটি কি দুঃশাসন থেকে বেরোতে পারবে? আরো ভয়ঙ্কর দুঃশাসনের দিকে যাবে, এবং মানুষ আওয়ামী লীগের প্রতি এখন তো ঝুঁকছেই, আরো বেশি ঝুঁকে পড়বে। আমাদের শিক্ষা নিতে হবে, সাহস অর্জন করতে হবে। আওয়ামী লীগ তো হঠাৎ করে গজে ওঠা দল নয়, ৭৬ বছরের একটি দল, প্রতি পরতে পরতে, বাঁকে বাঁকে ইতিহাস, আওয়ামী লীগ ইতিহাস নির্মাণকারী দল। আওয়ামী লীগের নতুন করে শিক্ষা নেবার কিছু নেই। এই শিক্ষাগুলো আওয়ামী লীগ। সম্মানিত দর্শক, আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন। প্রিয় দর্শক মন্ডলী, বর্তমান দেশের অবস্থা বেশি একটা ভালো না, আপনারা সকলেই জানেন। এই সম্পর্কে নতুন করে কিছুই বলার নেই। প্রিয় দর্শক শ্রোতা, এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এবং বিএনপিকে ঘিরে কঠিন একটা আলোচনা হচ্ছে। এই আলোচনাগুলো কতটুকু সত্য আমি জানি না, তবে আজকের এই ভিডিওর প্রতিবেদনে, যে প্রতিবেদন দেখতে পারলেন শুরুতে, এই প্রতিবেদন থেকে হয়তো আপনারা অনেক কিছু বুঝে গিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, যাই হোক, দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে আপনাদের কি মন্তব্য? আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্য ভিডিওর কমেন্টে অবশ্যই লিখে ঝটপট জানিয়ে দিন। প্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।